আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল সম্পর্কে কিছু কথা বলবো। বাংলাদেশে গোটা কয়েক বৃহৎ রাজনৈতিক দল আছে। যদি এদের পজিশন করি আমরা, তাহলে ১ নম্বর পজিশনে বাংলাদেশ আওয়ামী লীগ, ২য় নম্বরে বিএনপি, ৩য় নম্বরে জাতীয় পার্টি এবং ৪র্থ স্থানে আছে জামাত ইসলাম। দেখুন, প্রত্যেকটা দলেরই কিন্তু একটি আদর্শ থাকে। কিন্তু আজকে আমি যে রাজনৈতিক দল সম্পর্কে বলবো, এই রাজনৈতিক দলটির কোনো আদর্শ নাই। কেন নাই? এটা আমি আমার নিজের ব্যাখ্যা এবং বিশ্লেষণের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। জামাত ইসলাম জামাত ইসলামের একটি আদর্শ আছে, একটি এজেন্ডা আছে। তারা রাজনীতি করে, তারা মুখে যদিও বলে যে ইসলাম কায়েম করার কথা বলে, কিন্তু তাদের এজেন্ডা হচ্ছে তারা যে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের কাছে এবং বাংলাদেশের মিত্র বাহিনীর কাছে পরাজয় বরণ করেছে, সেই পরাজয়ের প্রতিশোধ নিতে চায়। তারা সেই সময় তাদের যে অবস্থান ছিল, অখণ্ড পাকিস্তানের প্রতি আনুগত্য ছিল এবং তারা যে চায় নাই পাকিস্তান ভেঙে যাক। পরবর্তীতে যে পাকিস্তান ভেঙে গেছে এবং তাদের প্রভু দেশ পাকিস্তান এবং তাদের যে শোচনীয় পরাজয় হয়েছে, সেটার প্রতিশোধ তারা নিতে চায়। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগের মূল উদ্দেশ্যই ছিল বাংলাদেশ স্বাধীন করা, বাংলাদেশের স্বাধীনতায় নেতৃত্ব দেওয়া। পাকিস্তানি এবং বাঙালিদের ভিতর বা পাঞ্জাবি বা বিহারি বাঙালিদের ভিতর যে বৈষম্য পাকিস্তানের সময় গড়ে উঠেছিল, সেই বৈষম্য দূর করা এবং বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা দেওয়া। এটা আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই আদর্শ লালন করে একটি সার্বভৌমত্ব দেশ পেয়েছি এবং পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগ যে আদর্শটি ধারণ করে, সেটি হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন এবং এদেশের মানুষের ভাতের অধিকার এবং দারিদ্র হতে মুক্তি। এবার আসি বিএনপির বিষয়ে। দেখুন, বিএনপি প্রতিষ্ঠিত হয় কিসের ভিত্তিতে? ৭ই নভেম্বর যখন কথিত মুক্তিযোদ্ধাদেরকে হত্যার মাধ্যমে বা মুক্তিযোদ্ধা অফিসারদের হত্যার মাধ্যমে, যেটাকে বিপ্লব বলে বিএনপি, বিপ্লব ও সংহতি দিবস হিসাবে আখ্যা দেয়, সেটা তো ছিল মূলত মুক্তিযোদ্ধাদের হত্যার দিন, সামরিক মুক্তিযোদ্ধা অফিসারদের হত্যার দিন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় এবং পরবর্তীতে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়, তার প্রতিবাদ স্বরূপ আরেকজন সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে সেদিন যে প্রতিরোধ গড়ে উঠেছিল মুক্তিযোদ্ধা সেনা অফিসারদের মাঝে, সেই অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান ঘটে এবং জিয়াউর রহমান মুক্তি পায়। পরবর্তীতে কিভাবে সে ক্ষমতা দখল করেছে বন্দুকের নলের মাধ্যমে, এটি আপনাদের জানা। এবং সামরিক অফিসারদের হত্যার যে নজির জিয়াউর রহমান রেখে গিয়েছিল, তা ইতিহাসে দুর্লভ। সামরিক গর্ভে যে দলটির জন্ম, সেই দলটির আদর্শ কি হতে পারে? সামরিক গর্ভে বলতে জিয়াউর রহমান যখন মুক্তি পড়া অবস্থায় তিনি রাষ্ট্রপতি আসনে বসেছিলেন এবং রাষ্ট্রপতি আসনে বসে একটি দলের জন্ম দিয়েছিলেন উর্দি পড়া অবস্থায়, সেটাকে আর যাই বলা যায়, নিশ্চয়ই কোনো রাজনৈতিক দল বলা যায় না। হ্যাঁ, যদিও এটির নাম দিয়েছিলেন তিনি রাজনৈতিক দল, মূলত এটি ছিল একটি কিংস পার্টি এবং সামরিক গর্ভেই তিনি উর্দি পড়ে এই দলটির জন্ম দিয়েছিলেন, যে দলটির মূল আদর্শই ছিল ক্ষমতায় যাওয়া, ক্ষমতায় থাকা এবং ক্ষমতায় থেকে এই দেশের মানুষকে শোষণ করা। কেন এটা? জিয়াউর রহমান তো ক্ষমতায় বসছে সামরিক উর্দি পরে, তখন তিনি চিন্তা করলেন এভাবে আর কতদিন, জিনিসটা তো লিগ্যালাইজ করা উচিত। তাহলে কি করা যায়? তাহলে একটি রাজনৈতিক দল গঠন করতে হবে এবং এই রাজনৈতিক দলের মাধ্যমে তার ক্ষমতাকে পাকাপোক্ত করতে হবে। এই প্রয়োজনীয়তা থেকে তিনি একটি রাজনৈতিক দলের জন্ম দেন, বাংলাদেশ ন্যাশনাল পার্টি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তা এই দলটির মেম্বার কারা ছিল? আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত বা আওয়ামী লীগের সাথে বনিবনা হচ্ছে না, ভালো পদ পাচ্ছে না, ওই দল থেকে আগত কিছু ব্যক্তি, জাসদ থেকে আগত কিছু ব্যক্তি, কমিউনিস্ট পার্টি থেকে আগত কিছু ব্যক্তি, জামাতে ইসলাম থেকে আগত কিছু ব্যক্তি, যাদের মূল উদ্দেশ্যই ছিল ক্ষমতার স্বাদ গ্রহণ করা এবং ক্ষমতায় থাকা। সেই আদর্শ বিচ্যুত কিছু বিভিন্ন দলের লোক নিয়ে তিনি এই দলটি প্রতিষ্ঠিত করেন এবং পরবর্তীতে জিয়াউর রহমানের হত্যার পর তার স্ত্রী বেগম খালেদা জিয়া এই দলটির দায়িত্ব তুলে নেন। জিয়াউর রহমানকে হত্যার পর ১৯৯১ সাল যখন
90 স্বৈরাচার আন্দোলনে এরশাদ সরকারের পতন ঘটে। তার পরবর্তী সময় তার স্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে এবং সরকারে যাওয়ার পরে তাদের লুটতরাজ এবং দুর্নীতি দেশের সকল মানুষেরই প্রায় জানা। কিন্তু 96 সালে কিন্তু তারা সঠিকভাবে ক্ষমতা হস্তান্তর করতে চায়নি। যখন ইলেকশনের সময় আসলো, তারা একটি পাতানো ইলেকশন কমিশন তৈরি করলো এবং বাংলাদেশের অধিকাংশ দল এই নির্বাচনে অংশ নিল না। যারা এখন বলে যে আওয়ামী লীগ গ্রহণযোগ্য ইলেকশন করে নাই বা একপাক্ষিক ইলেকশন করেছে, তাদের তো জানা উচিত যে এই একপাক্ষিক ইলেকশন বা একপাক্ষিক নির্বাচনের সূচনা হয়েছিল কোথা থেকে। 96 সালের যদি ওই সময় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করত এবং একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তিনি করতেন, তাহলে তো হয়তো আজকে বাংলাদেশের পরিস্থিতি অন্যরকম হতো। তিনি সেটি সে সময় করেন নাই। তিনি একটি পাতানো নির্বাচন কমিশন দ্বারা একপেক্ষিক একটা ইলেকশন করেন এবং পুনরায় ক্ষমতায় আসেন এবং 2.5 মাসের মাথায় জনগণের তীব্র আন্দোলনের এবং আদার্স যে দলগুলো আছে তাদের তীব্র আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন এবং পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় এবং নির্দলীয় একটি সরকারের মাধ্যমে একটি ইলেকশন হয় এবং সেই ইলেকশনে বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে। পরবর্তীতে 2001 সালে কিন্তু আওয়ামী লীগ সুষ্ঠুভাবে তত্ত্বাবধায়কের কাছে ক্ষমতা হস্তান্তর করে এবং তত্ত্বাবধায়ক একটি ইলেকশন অ্যারেঞ্জ করে এবং সেই ইলেকশনে আবারও পুনরায় বিএনপি ক্ষমতায় আসে। এবার ক্ষমতায় আসার পরে তাদের দুর্নীতির মাত্রা অতীতের সব রেকর্ড ভেঙে ফেলে। পুকুর থেকে খাম্বা, খাম্বা থেকে হাওয়া ভবন, কয়লা থেকে গ্যাস, কোনোটাই কিন্তু তারা বাদ দেন নাই। এবং এই দুর্নীতির একজন বরপুত্র ছিল, সেই বরপুত্রের নাম তারেক রহমান। হাওয়া ভবন এবং খোয়াব ভবনে বসে তিনি তার এই দুর্নীতির কর্মকাণ্ড পরিচালনা করতে থাকেন। দেশে বিদেশে কারি কারি টাকা অর্থ পাচার, দেশের টাকা বিদেশে পাচার, দুর্নীতি, সন্ত্রাস কর্মকাণ্ড অর্থায়ন, জঙ্গিবাদে অর্থায়ন এবং জঙ্গিবাদের বিস্তার, সন্ত্রাসের বিস্তার সবকিছুই ঘটতে থাকে বাংলাদেশে। এবং এই সময় বিরোধী দলের উপর যে জুলুম নিপীড়ন নেমে আসে তা অতীতের প্রায় সকল রেকর্ডই ভেঙে ফেলার উপক্রম করে। সারা বাংলাদেশে একসাথে 64 জেলায় সিরিজ বোমা হামলা, কোটালীপাড়ায় বোমা হামলা, 21শে আগস্ট গ্রেনেড হামলা, নারকীয় শপথযোগ্য এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বিএনপি সরকারের এই সময়টিতে সংঘটিত হতে থাকে। এবং যখন নির্বাচনের একটি সময় আসে, নির্বাচনের একটি দিন আসে, সেই সময় পাতানো নির্বাচন কমিশন এবং তাদের পছন্দ মতো একটি তত্ত্বাবধায়ক সরকার তারা গঠন করে। আওয়ামী লীগ সহ অন্যান্য দলগুলো, জামাত ইসলাম ব্যতীত এই 4 দলীয় যে জোট সরকার ছিল সেটা বিএনপির একার সরকার ছিল না, জামাতের সাথে জোটবদ্ধ একটি সরকার ছিল। পরবর্তীতে জামাত এবং বিএনপি এবং তাদের মদতপুষ্ট অল্প কিছু দল ব্যতীত বাংলাদেশের সব দল এই পাতানো নির্বাচন এবং নির্বাচন কমিশন এবং তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ে তোলেন এবং জারি ফলপ্রসূ বা জারি ফল হিসাবে 111 নেমে আসে এবং সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় এবং এই সরকারের আন্ডারে একটি ইলেকশন হয় এবং ইলেকশনে পরবর্তীতে আওয়ামী লীগ আবার সরকার গঠন করতে সক্ষম হয়। এই 111-এর সময় বিদেশি কুশীলব যারা আছে, এই 111-এর কুশীলব, তারা চেয়েছিল খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে মাইনাস করে একটি সরকার গঠন করতে বা বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে সাজাতে, কিন্তু সেই সময় কিন্তু তারা সফল কাম হয় নাই। ওই সময় জননেত্রী শেখ হাসিনাকে যেমন জেলে যেতে হয়েছিল, পরবর্তীতে বেগম খালেদা জিয়া এবং তার যে বন্ধুধর পুত্র আছে জনাব তারেক রহমান, তাকেও জেলে যেতে হয়। এবং তারেক রহমানের অতীতের যেসব অপকর্ম সেগুলো যখন সামনে আসে, এই অপকর্ম থেকে মুক্তির জন্য খালেদা জিয়া বিভিন্ন জায়গায় ধর্ণা দিতে থাকেন। পরবর্তীতে 111-এর যে কুশীলব ফখরুদ্দিন মহিউদ্দিনের সাথে একটি আপোষ হয় যে তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে আর থাকবেন না, এই সত্ত্বে তাকে মুক্তি দেওয়া হবে এবং সে বিদেশে চিকিৎসার জন্য যেতে পারবেন। এবং তিনি পরবর্তীতে একটা মুচলেকা দেয় যে তিনি বাংলাদেশের কোনো রাজনীতির সাথে সংশ্লিষ্ট হবেন না। এই মুচলেকা দিয়ে তিনি বাংলাদেশ থেকে চলে যান এবং এরপর দীর্ঘ 17 বছর পার হয়ে গেছে, তিনি কিন্তু আর বাংলাদেশে ফেরত আসেন নাই। সাম্প্রতিক সময়ে শোনা যাচ্ছে তারেক রহমান ফেরত আসবে, এই জন্য বিএনপির সেই প্রস্তুতি ছিল। এখন কতটা আছে এই সাম্প্রতিক 3-4 দিনে সেটাও বলতে পারবো না। তারেক রহমানের আশা উপলক্ষে তারা কিন্তু অলরেডি 2টা বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমোদন নিয়েছে এবং আরো 2টি পরবর্তীতে কিনবে।
কারণ তারেক রহমানের নিরাপত্তা দরকার। তারেক রহমানের নিরাপত্তা কেন দরকার? তারেক রহমানকে মেরে ফেলতে পারে এই জন্য তারেক রহমানের নিরাপত্তা দরকার? না, তারেক রহমানকে মেরে ফেলতে পারে হয়তো বাংলাদেশের মানুষ, এই জন্য তারেক রহমানের নিরাপত্তা দরকার। যাই হোক, তারেক রহমান গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার নিরাপত্তার প্রয়োজন, এটা তো স্বাভাবিক। এই জন্যই হয়তো বিএনপি 2টি বুলেট প্রুফ গাড়ি কেনার অর্ডার দিয়েছে এবং অনুমোদন দিয়েছে, এবং তারা অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করেছে যে তাদের দলের অস্ত্রের প্রয়োজন। কতটা রিস্ক তাদের দলীয় প্রধানের, কতটা চিন্তিত তাদের দলীয় প্রধানের নিরাপত্তা নিয়ে। যদিও বিএনপির দলীয় প্রধান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, কিন্তু তিনি তো দেশে থেকেও অতটা সচেষ্ট না বিএনপিতে, এবং শারীরিকভাবে তিনি অসুস্থ অনেকদিন যাবতই, এই জন্য হয়তো তার ভূমিকা একটু শিথিল হয়েছে। তো এখন তো বিএনপি পরিচালনা করে জনাব তারেক রহমান। তারেক রহমান দেশে আসবে, তার নিরাপত্তা লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু যে ব্যক্তিটা শুধুমাত্র নিজের জীবনের কথা চিন্তা করে এদেশের রাজনীতি করবে না, এই দেশের রাজনীতি আর কখনো অংশ নেবে না, এমন মুচলেকা দিয়ে এই দেশ ছেড়ে পলায়ন করলো, সে দেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে কতটা চিন্তা করবে? দেখুন, 2018 সালে যখন নির্বাচন হয়, সেই নির্বাচনে কিন্তু অংশ নিয়েছিল বিএনপি, এবং বিএনপি দলগতভাবে সিদ্ধান্ত নেয় যে এই নির্বাচনে তারা অংশ নেবে, এবং সেই নির্বাচন উপলক্ষে এক একটি আসনে 4 থেকে 5 জনকে মনোনয়ন দিয়েছিল বিএনপি এবং তারেক রহমান। এবং এই মনোনয়ন যাদেরকে দেওয়া হয়েছিল বা যাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল, তাদের থেকে একটি বিপুল পরিমাণ অর্থ বিএনপি নিয়েছিল। সাম্প্রতিক সময়ে বিএনপির যে এই জনবিচ্ছিন্ন নেতা আছেন, সে দেশে আসবে বিধায় বিএনপির যে ব্যাপক প্রস্তুতি যেমন ছিল, এবং আগামীতে ফেব্রুয়ারিতে যে কথিত নির্বাচনের কথা বলা হচ্ছিল, সেই নির্বাচন উপলক্ষে বিএনপি কিন্তু এই মনোনয়ন বাণিজ্য আবার সরগরম করে ফেলছে। শোনা যাচ্ছে একটি আসনের বিপরীতে এখন 2 থেকে 3জন প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, বা টাকা নেওয়া হচ্ছিল, বা টাকা নেওয়া হচ্ছে। কিন্তু আদৌ কি ইলেকশন হবে? গত 3-4 দিনে তো স্পষ্ট ইলেকশন হবে কি হবে না, ইলেকশন হবে কি হবে না। এবং বিএনপির ভিতর থেকে বিএনপির বড় বড় নেতারাই সংশয় প্রকাশ করছে, কিন্তু তারেক রহমান তিনি তো তার কাজ আগেই সেরে রেখেছেন নাটোরের মতো। অলরেডি তার তহবিলে টাকা পৌঁছে গেছে। এখন তিনি কি দেশে আসবেন? যে নেতা দেশে আসার আগেই তার নিরাপত্তার জন্য বুলেট প্রুফ গাড়ির ব্যবস্থা করতে হয়, সে নেতা আর যাই হোক, সে নেতা তো বাংলার মানুষের সাথে মিশে রাজনীতি করতে পারবে না। তিনি বাংলার মানুষের তিনি কতটুকু চিন্তা করতে পারবেন? যার দেশে আসতে, দেশের মানুষের জন্য কাজ করতে নিজের নিরাপত্তা নিয়ে আগে ভাবা লাগে, আগে বুলেট প্রুফ গাড়ি কেনা লাগে, সে দেশের মানুষের সাথে মিশবে কিভাবে? না, বিষয়টা এমন হতে পারে যে হয়তো শুধুমাত্র বহিঃসূত্রের হাত থেকে যে তারেক রহমানের জীবনের সংশয় আছে, এমনটা নয়। এমন তো হতে পারে যে তারেক রহমান ভেবে আছে যে বাংলাদেশে আসলে হয়তো বাংলাদেশ সরকার ভিতর থেকে তাকে কেউ হত্যা করতে পারে, বা বাংলাদেশ জামাত ইসলামের যে গুপ্ত ক্যাডার, প্রশিক্ষিত ক্যাডার যারা আছে, স্নাইপার যারা আছে, তাদের ভিতর থেকে কেউ তাকে হত্যা করতে পারে। তারেক রহমান মারা গেলে কার লাভ বেশি? আওয়ামী লীগ, জামাতে, না বিএনপি? না, তার দলের ভিতরে এমন অনেকে আছে যারা তারেক রহমান চায় না, যার কারণে তারেক রহমান তার জীবন নিয়ে সংশয় আছে, যার জন্য তাকে বুলেট প্রুফ গাড়ি কিনতে হচ্ছে দেশে আসার আগে। আশা করি যারা আমার এই ভিডিও দেখছেন, দর্শক শ্রোতা যারা আছেন, তারা কমেন্ট বক্সে প্রকৃত কারণটা আপনাদের বিচার বিশ্লেষণে বলে যাবেন। তো যাই হোক, বিএনপির যে নেতা আছে, বিএনপির যে আদর্শ, যেটা নিয়ে কথা বলছিলাম, এই আদর্শটা কি? বিএনপির আদর্শ হচ্ছে ক্ষমতায় যাওয়া, এবং ক্ষমতায় গিয়ে দুর্নীতি করা, দেশের মানুষকে শোষণ করা, দেশের মানুষের সম্পদ লুণ্ঠন করা, এটাই বিএনপির আদর্শ। এছাড়া কোনো আদর্শ বিএনপির নাই। ভালো থাকবেন সবাই। আজ এই পর্যন্ত। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আল্লাহ হাফেজ।